দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টিভির বিশেষ টক শো দ্য হট সিটে। প্রতি বৃহস্পতিবার রাত 11টা 35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই দীপ্ত টেলিভিশনের পর্দায়। আমাদের আজকের আয়োজনে অতিথি হিসাবে কে থাকছেন চলুন দেখে নেই। জুলাই অভ্যুত্থানের হাজারো মুখের ভিড়ে এক মুখ ছিল নিঃশব্দ, নীরব। নেতৃত্ব দিয়েছেন পেছন থেকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, চট্টগ্রাম থেকে উঠে আসা এক যুবক। তিনি ছিলেন না কোনো পোস্টারে, স্লোগানে বা চেনা ফ্রেমে। কিন্তু 2024 সালের জুলাই আন্দোলনে যখন ইতিহাস নতুন বাঁকে মোড় নেয়, তখন হঠাৎ করেই তিনি সামনে আসেন। ছায়া থেকে আলোয় উঠে আসা এক দৃঢ় মুখ। রাজনৈতিক পরিচয় তখনও উন্মুক্ত হয়নি জনসম্মুখে। গত বছরের 21শে সেপ্টেম্বর একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি। এই ঘোষণার মধ্য দিয়ে শুধু একটি পরিচয় উন্মোচিত হয়নি, উন্মোচিত হয়েছে দীর্ঘ সময়ের চাপা সংগঠনের দৃশ্যমান প্রত্যাবর্তন। আলোচনা ও সমালোচনা সবসময় তাদের পিছু পিছু বহু বছর ধরে। ক্যাম্পাস রাজনীতিতে ছাত্র শিবিরের উপস্থিতি ছিল অনুপস্থিত, কিন্তু তার এই ঘোষণায় সেই অনুপস্থিতি ভেঙে নতুন করে জনসম্মুখে আসে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির। তাকে অনেকেই দেখেছেন একজন মেধাবী, শান্ত স্বভাবের ধর্মভীরু শিক্ষার্থী হিসাবে। তবে নিজের অবস্থান প্রকাশ না করেও নিজস্ব বিশ্বাস ও প্রস্তুতিকে ধারণ করেছেন এই ছাত্রনেতা। আগামী ডাকসু নির্বাচনে তাকে দেখা যেতে পারে ভিপি প্রার্থী হিসাবে। জাতীয় নির্বাচনে অংশ নেয়ার গুঞ্জনও রয়েছে। দর্শক, আমাদের আজকের পর্বের অতিথি ছাত্রনেতা সাদিক কায়েম। সাদিক কায়েম, আপনাকে স্বাগত জানাচ্ছি দ্য হট সিটে। অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সাদিক কায়েম, জুলাই আন্দোলনের প্রসঙ্গেই আসি। যেহেতু জুলাই আন্দোলনে আপনার বিশেষ করে একটা বড় অংশগ্রহণ ছিল, যেটা আমরা পরবর্তীতে জানতে পেরেছি পত্রপত্রিকার মাধ্যমে বা আপনার বিভিন্ন বিবৃতির মাধ্যমে। যে বিষয়টিতে আমরা যেতে চাই যে জুলাই আন্দোলনের যে সাদিক কায়েম, ব্যক্তি সাদিক কায়েম, এবং পরবর্তীতে একটা সংগঠনের সভাপতি হিসেবে, বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে যখন আপনার নাম আসলো, এই ব্যক্তি সাদিক কায়েম কেন নিজেকে লুকিয়ে রেখেছিল জুলাইয়ের আন্দোলনে রাজনৈতিক পরিচয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় টিভির যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। জুলাই আন্দোলনের শুরু থেকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে 2017 সালে ভর্তি হই, এবং এর আগেও যদি বলি 2013 সাল থেকে আমি রাজপথে ছিলাম। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকেই ফেসিবাদ বিরোধী যে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, সে আন্দোলন সংগ্রামগুলোতে আমি তখন খাগড়াছড়িতে নেতৃত্ব দিয়েছি। পরবর্তীতে 15-16 সালে চট্টগ্রামে ছিলাম। চট্টগ্রামে সকাল বিকাল সন্ধ্যা মিছিল করা, পিকেটিং করা, এটা ছিল আমাদের রেগুলার কাজ। এরপর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি 2017 সালে, 2017 সাল থেকে যত ধরনের ফেসিবাদ বিরোধী আন্দোলনগুলো ছিল, যারা ছিলাম তারা সবাই আমরা একসাথে কানেক্টেড ছিলাম। তো আপনারা জানেন, যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসি সেই সময়ের অবস্থা কেমন ছিল। শিবির সন্দেহে অথবা শিবির হিসেবে কাউকে পেলে তাকে মেরে ফেলা বৈধ ছিল। শিবিরের উপর ডিহিউম্যানাইজেশন ছিল। তো যে কারণে শিবির প্রকাশ্যে ঘোষণা দিয়ে ক্যাম্পাসগুলোতে কাজ করার মতো সে অবস্থা তখন ছিল না। কিন্তু ওই সময় যারা ক্যাম্পাসে অ্যাক্টিভিস্ট ছিল, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট যত দাবি দাওয়াগুলো ছিল, সবগুলোর সাথে আমরা তখন কানেক্টেড ছিলাম। 17 সালে আমার এখনো মনে আছে, তখন যারা ক্যাম্পাসে অ্যাক্টিভিস্ট ছিল, মাহফুজ আলম, নাহিদ, এদের সবার সাথে আমরা কানেক্টেড ছিলাম। এরপরে 18 সালে যে কোটা আন্দোলন হয়েছে, সেই কোটা আন্দোলনে পুরো সময় জুড়ে আমরা মাঠে ছিলাম। এবং এরপর নিরাপদ সড়ক আন্দোলন, সেই আন্দোলনে আমরা পুরোটাই নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে যুক্ত ছিলাম। এরপরে যতগুলো আন্দোলন হয়েছে, সব আন্দোলনগুলো থেকে নেপথ্যে এবং সামনে থেকে আমরা কোঅর্ডিনেশন করেছি। কিন্তু শিবিরের নামে ওই সময়ে ঘোষণা দিয়ে আন্দোলন করার মতো সেই পরিস্থিতি ছিল না, কারণ শিবির হলে তাকে মেরে ফেলা বৈধ ছিল। আবরার ফাহাদ যখন শহীদ হয়েছে, আবরার ফাহাদের শাহাদাত পরবর্তী শিবির সন্দেহে কাউকে মারা যাবে না, এই জিনিসটা এস্টাবলিশ হয়। কিন্তু যদি কেউ শিবির হয়, তাকে মেরে ফেললে সমাজের সিভিল সোসাইটি, বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক দলগুলো সবাই এটার বৈধতা দিয়েছিল। তো যে কারণে শিবিরের নাম দিয়ে কাজ করাটা তখন সেই অবস্থা ছিল না। সেই কারণে জুলাই আন্দোলনও আমরা শুরু থেকেই আমরা বিগত সময় দেখতে পেয়েছি, এখানে যদি আমরা আমাদের ব্যানার নিয়ে আসি, আমরা যদি এখানে ক্রেডিটবাজি করি, এর মাধ্যমে এখানে বিভাজন তৈরি হবে। গত 16 বছর আন্দোলন সংগ্রামগুলো বারবার ব্যর্থ হওয়ার অন্যতম কারণ ছিল এই ব্যানার নিয়ে আসা, ক্রেডিটবাজি করা। তো জুলাই আন্দোলনের শুরু থেকেও আমরা পরিকল্পনা নিয়েছি, আমরা এখানে কেউ ব্যানার নিয়ে যাব না, আমরা কেউ ক্রেডিটবাজি করবো না, আমরা এখানে কমন গোল নিয়ে যাব, গেটার পারপাস নিয়ে আমরা কাজ করব। তো সেই আলোকে আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নীতি নির্ধারণ, মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আমরা জড়িত ছিলাম। সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্ট যখন ছিল, তখন আন্দোলন ইসলামী ছাত্র শিবিরে আমরা যারা ছিলাম, আমরা একাই সমন্বয়কদেরকে সেফ হোমে রাখার ব্যবস্থা করা, বিভিন্ন অংশীজনদের সাথে যোগাযোগ রাখা, সামগ্রিক সমন্বয়ের কাজ করা, সেই কাজগুলো আমরা করেছি।
না, এবং নতুন আন্দোলন- বাংলাদেশের পরে- আন্দোলন কিভাবে হ্যাঁ, পরিচালিত নতুন হয়েছে? বাংলাদেশের এখন যখন আমাদের এই নতুন বাংলাদেশে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আজকে নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন বাংলাদেশে যেহেতু সবাই তাদের মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে, সেই জায়গায় নতুন বাংলাদেশে আজকে আমরা ইসলাম ছাত্র শিবির আমাদের অধিকার, আমরা আমাদের আজকে পরিচয় দেওয়ার সেই সুযোগ পেয়েছি। আমরা যে হত্যাযোগ্য ছিলাম, আমাদের এই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা সেই স্বাধীনতা পেয়েছি এবং আজকে আমরা প্রকাশ্যে জাতির সামনে আজকে আমরা কথা বলতে পারছি। আন্দোলন এবং কিভাবে আমার এখানে প্রশ্নটা আমি হচ্ছে এই আমি- আমি- জায়গায়- আমি একটু বলি, আমি বলি আন্দোলন কিভাবে পরিচালিত হয়েছে বা আপনার কিভাবে আন্দোলন সমন্বয় করেছেন এটা আমরা জানবো, কিন্তু আপনি বিশ্ববিদ্যালয়ে আসার আগে আপনি বলছিলেন যে আপনি ছাত্র রাজনীতি বা বিভিন্ন মিটিং মিছিলে ছিলেন, সেটা মানে কোন পরিচয়ে, ছাত্র লীগের পরিচয়ে নাকি অন্য কোনো পরিচয়ে? তখন তো ছাত্র শিবিরের পরিচয় দেওয়ার সুযোগ ছিল না। আমি যখন এলাকায় ছিলাম তখন অবশ্যই শিবিরের পরিচয়, আপনি যদি ওই সময় আমাদের এলাকার পত্রিকা দেখেন এবং ইন্টেলিজেন্সের রিপোর্টগুলো দেখেন, ওইখানে আমার অনেক ছবি দেখতে পাবেন। আমি তখন ক্লাস 9 একটা বাচ্চা ছেলে, ইন্টারমিডিয়েটে যখন ছিলাম তখন আমার পার্শ্ববর্তী যে ছেলে একসাথে ছিলাম, শহীদ সাকিব, তাকে মিছিল থেকে ধরে নিয়ে তার চোখ উপড়ে ফেলা হয়েছিল, তাকে নির্মমভাবে নির্যাতন করে তাকে শহীদ করা হয়েছিল। এরকম অসংখ্য আমাদের ভাইদেরকে আমরা আমাদের চোখের সামনে হারাতে দেখেছি। ক্যাম্পাসে যখন এসেছি, ক্যাম্পাসে সেই অবস্থা আপনাদের জানা থাকার কথা। ক্যাম্পাসে তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা জোরপূর্বক যাকে পেয়েছে তাকে নির্মমভাবে নির্যাতন করেছে যদি প্রোগ্রামে না যায়। তো প্রথমে আমি যেহেতু একদম গ্রাম থেকে এই ঢাকা ইউনিভার্সিটিতে আসছি, সেখানে বাধ্য হয়ে আমাকে হলে উঠতে হয়েছিল। হলে যখন ফার্স্ট ইয়ার একটা ছেলে উঠে, সবাইকে জোরপূর্বক ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের প্রোগ্রামগুলোতে নিয়ে যায়, প্রোগ্রামে যদি না যায় তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়। তো আমাকেও প্রথমে এসে কয়েকটা প্রোগ্রাম এরকম যেতে হয়েছে, পরবর্তীতে আমি হল ছেড়ে চলে আসি। ফার্স্ট ইয়ারের কিছুদিন থেকে আমি হল ছেড়ে চলে আসি, এরপর ফার্স্ট সেমিস্টার আমি ডিপার্টমেন্টে ফার্স্ট হই। এরপরে আবার আমি হলের অ্যাপ্লিকেশন করার মাধ্যমে ফার্স্ট ইয়ার আমি সিট পাই শেষের দিকে। কিন্তু এরপরও আমি আমার বৈধ সিটে ছাত্রলীগের সন্ত্রাসীর আগে আমাকে জোরপূর্বক কয়েকটা প্রোগ্রামে নিয়ে গিয়েছিল এবং তার কয়েকটা ছবিও আছে। তো ওই সময়ে আমাদের ভেতরে একটা ক্ষোভ তৈরি হয়েছিল। আমরা এরকম আমাদের মতো যারা আছে, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম এরকম যারা ক্যাম্পাসগুলোতে দাসত্বের রাজনীতি কায়েম করেছে, শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতন করছে, শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট করছে, তাদের আমরা শেষ দেখিয়ে ছাড়বো। সেই সময় আমরা এরকম যারা ক্যাম্পাসে অ্যাক্টিভিস্ট ছিল তাদেরকে নিয়ে এবং বিভিন্ন যারা সাংবাদিক ছিল, আমরা তাদের সাথে রেগুলার যোগাযোগ রাখতাম এবং আমরা প্ল্যান করছিলাম এই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আমরা এই ক্যাম্পাস থেকে তাদেরকে ক্যাম্পাস ছাড়া করব এবং আমাদের পরবর্তী যে জেনারেশন আসতেছে তাদের জন্য একটা সুন্দর ক্যাম্পাস আমরা রাখবো। এবং সে আলোকে আপনারা দেখতে পাচ্ছেন এই জুলাই আন্দোলনে 17 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে প্রত্যেকটা হল থেকে বের করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা হল স্বাধীন হয়েছে। মূলত ওই দিনেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলগুলো স্বাধীন হয়েছিল। তার মানে জোর করে হোক আর নিজের অনিচ্ছাই হোক আপনাকে মানে ছাত্রলীগ করতে হয়েছিল না, হলে সিট ছাত্রলীগ পাওয়ার এটা জন্য? না, ওইটা হচ্ছে ওদের জোরপূর্বক নিয়ে যাওয়া, কারণ আমাকে মেরে ফেলা বৈধ ছিল এবং ওই সময়ের প্রেক্ষাপটটা চিন্তা করুন। এই সময়ে যদি আজকে আপনারা যারা মিডিয়ায় আছেন এবং ওই সময় যারা সিভিল সোসাইটি ছিল তারা যদি প্রতিবাদ করতো, তাহলে আজকের এই ছাত্রলীগ তারা ছাত্রলীগ হয়ে উঠতে পারতো না। কিন্তু ওই সময় এই যে নীরবতা এবং এই শিবির সন্দেহে অথবা শিবির হলে কাউকে যে মেরে ফেলা বৈধ ছিল, ওই সময় যদি আজকের যারা জাতির বিবেক তারা যদি প্রতিবাদ করতো তাহলে আজকের পরিস্থিতি হতো না। কিন্তু এই সময় সবাই নীরবতার কারণে তারা আজকে এইভাবে শিক্ষার্থীদের উপর নিপীড়ন নির্যাতন করার সুযোগ পেয়েছে। না, সামাজিক মাধ্যমে সাদিক কায়েমকে নিয়ে প্রচুর আলোচনা আছে, সমালোচনা আছে। আপনার বিরোধী যারা রাজনীতি করে তাদের নিয়েও সবচেয়ে বড় অভিযোগটি এরকম ভাবে এসেছে যে সাদিক কায়েম একসময় ছাত্রলীগের রাজনীতি করতো, সেইখান থেকে সাদিক কায়েম আবার ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হয়েছে এবং জুলাই আন্দোলনে সাদিক কায়েম ব্যক্তি নামে নেতৃত্ব দিয়েছে। কিন্তু যখন আন্দোলন সফল হলো তখন দেখা গেল যে তিনি ঘোষণা দিলেন ফেসবুকে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি। এটা সবার ভেতরে ধরেন সাংবাদিকরা, অন্য মানুষ, প্রতিক্রিয়াটা মারাত্মক ছিল। এই যে গুপ্ত রাজনীতি বা সুপ্ত রাজনীতি, এইটাকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা দেখেন, এখানে এক নম্বর বিষয় হচ্ছে আমি কোনো ছাত্রলীগের পোস্টে কখনো ছিলাম না। আমি অলরেডি পরিষ্কার করেছি, প্রথম বর্ষে একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেছে এবং বিভিন্ন ক্যাম্পাসে যারা ছিল আমরা জানি, যারা গ্রাম থেকে ছেলেপেলেরা যখন হলে আসে তাদেরকে জোরপূর্বক প্রোগ্রামগুলোতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেগুলো আমার কয়েকটা যে ছবিগুলো সেগুলো হচ্ছে প্রথম বর্ষের ছবি। কিছুদিন থেকে আমি হল থেকে চলে আসি, এর পরবর্তীতে আবার কয়েকটা ছবি এবং সেগুলো নিয়ে আজকে আমাদের বন্ধুবান্ধব যারা ছাত্র সংগঠন আছে তারা বিভিন্ন ক্রমাগত প্রপাগান্ডা চালাচ্ছে এবং এর পরবর্তীতে আমি ছাত্রলীগের কোনো সুযোগ নিচ্ছি অথবা ছাত্রলীগের হয়ে আমি কথা বলছি এরকম কোনো ডকুমেন্টস কেউ দেখাতে পারবে না। এটা সম্পূর্ণ আমার বিরুদ্ধে একটা প্রপাগান্ডা। এবং এই জুলাই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত এবং এর আগেও ক্যাম্পাসে যত ধরনের অ্যাক্টিভিজম হয়েছে,
যতজন অ্যাক্টিভিস্ট ছিল সবাইকে বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়া, তাদের সাথে কোঅর্ডিনেশন করা, এবং ক্যাম্পাসে যখন কোনো নিপীড়ন হয় সেই নিপীড়নের যারা নিপীড়নের শিকার হয়েছে তাদেরকে সহযোগিতা করা এবং সেগুলো গণমাধ্যমে নিয়ে আসা এবং সেটাকে মেন স্ট্রিম করে সেই কাজগুলোর জন্য এবং তাদের সেফটি ইনশিওর করে সেগুলোর জন্য আমরা শুরু থেকে কাজ করে এসেছি। এবং এখন আমাদের এই বিষয়টা বুঝতে হবে, ইসলামী ছাত্র শিবিরের উপর যে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, সেটা ইতিহাসে আর কারোর উপর হয়নি। গত 16 বছরে ইসলামী ছাত্র শিবিরের সকল অফিসকে বন্ধ করে দেওয়া হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের কাউকে যদি তার ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, তার পারিবারিক কোনো প্রোগ্রামে পাওয়া গেছে, ওইখান থেকে নিয়ে তাকে জঙ্গি মামলায় তাকে আসামি করা হয়েছে। ইসলামী ছাত্র শিবির আমাদের কোরআনের বই, হাদিসের বই, আমাদের রেগুলার যে পাঠ্য বইগুলো আছে সেগুলোকে ধরে নিয়ে জঙ্গি বই হিসাবে সাব্যস্ত করা হয়েছে। আমাদের শিবিরের যারা আছে তাদের যদি ফেসবুক অ্যাক্টিভিটি অথবা তাদের কাউকে কোনো জায়গায় পাওয়া গেলে তাকে বিশ্বজিতের মতো তাদেরকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে, দিনের পর দিন রিমান্ড দেওয়া হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের আমাদের কেন্দ্রীয় সভাপতি, সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন ভাইকে লাগাতার 57 দিন ওনাকে রিমান্ড দেওয়া হয়েছে। ডক্টর শফিক ইসলাম মাসুদ ভাইকে দিনের পর দিন তো ওনাকে রিমান্ড দেওয়া হয়েছে। আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলামকে বুয়েটে আবরা ফাহাদের মতো করে ওনাকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছিল, পরবর্তীতে ওনাকে ওইখান থেকে নিয়ে হাসপাতালে নিয়ে এবং ওনাকে মামলা দেওয়া হয়েছে। এভাবে সারা দেশে আমরা যদি দেখি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলাম ছাত্র শিবিরের সেক্রেটারিকে আমাদের নোমানি বাইকে দিনে দুপুরে ছাত্রলীগের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুজাহিদ বাইকে এবং অসংখ্য ভাইদেরকে ওইখানে দিনে দুপুরে হত্যা করেছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে রাকিব ভাই, ওনাকে যখন শিবির সংশ্লিষ্টতা পাওয়া গেছে ওনাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। নির্যাতন করার পর 4 তলা থেকে তাকে ফেলে দেওয়া হয়েছে। 4 তলা থেকে ফেলে দেওয়ার পরে তার পা ভেঙে গেছে। উনি হামাগুড়ি দিয়ে যখন রেজিস্টার বিল্ডিংয়ের সামনে এসেছে ওইখানে তাকে আবার নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। উনি যখন পানি চেয়েছিল ছাত্রলীগের সন্ত্রাসীদের কাছে তখন ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছে। এইভাবে অসংখ্য আমরা নির্যাতন নিপীড়নের ঘটনাগুলো জানি। বাধ্য হয়ে আমরা পাবলিকলি ঘোষণা দিয়ে সে পরিস্থিতি ছিল না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ওই সময় ইসলামী ছাত্র শিবিরের উপর যে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, নিষ্পেষণ হয়েছে, একজন মানুষকে যে মেরে ফেলা হয়েছে, সেটাকে তো আমরা আজকের সমাজের যারা বুদ্ধিজীবী তাদেরকে আমরা সেলিব্রেট করতে দেখেছি। কেউ তো প্রতিবাদ করে নাই। শিবির কি, সেই কি মানুষ না? তার কি কোনো অধিকার নাই? একজন মানুষের যে মৌলিক অধিকার থাকার কথা, একজন মানুষকে যেভাবে নির্মম নির্যাতন করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে প্রকাশ্যে, এবং এটাকে আপনারা সাধুবাদ জানাচ্ছেন, সেলিব্রেট করছেন, এটা কেমন মানবতা? এটা কেমন মানবাধিকার? এটা তো আপনাদের লজ্জা হওয়া দরকার। না, এটা ওই পরিস্থিতির কারণে আমরা বাধ্য হয়ে এই ক্যাম্পাসগুলোতে আমরা পাবলিকলি ঘোষণা দিয়ে কাজ করতে পারি না, কিন্তু আমরা সবসময় শিক্ষার্থীদের সাথে ছিলাম। কিন্তু আমরা এমন একটি পরিকল্পনা করছিলাম, যারা এই সমাজে আমাদেরকে বিমানবীকরণ করছে, আমাদের ভাইদেরকে জুলুম করছে এবং পুরো শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতন করছে, তাদের আমরা শেষ দেখে ছাড়বো। এবং সেটা আমরা জুলাই বিপ্লবে সেটা আমরা প্রমাণ করেছি। এখানে আরেকটা বিষয়, যেটা পরিচয় গোপনের কথা বলা হচ্ছে, এই আন্দোলনে যারা ছিল, সেটা নাহিদ, আসিফ, মাহফুজ থেকে শুরু করে যারা ছিল, সবাই আমাদের পরিচয় জানতো। 17 সাল থেকে আমি যে শিবির করি সেই সবাই জানতো। এবং শিবিরের আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 24 সালে সভাপতি, সেটা জেনে তারা আমার কাছে আসছে। 5 জন আমাকে প্রথমে মাহফুজ, নাহিদ, আসিফেরা ফোন দিচ্ছে, কি করা যায়। আমরা যেভাবে ডিরেকশন দিয়েছি এবং সেই কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজগুলো হয়েছে। তারা ব্যক্তি সাদিকের কাছে আসে না, শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসাবে আমার কাছে আসছে। এবং এটাও আপনাকে বলে রাখি, যখন এই ছাত্র অধিকার পরিষদ হলো, পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদের বিলুপ্তি, এরপর যখন ক্যাম্পাসে কিছু নাই, ছাত্র শক্তি গঠন করে, এই গঠন প্রক্রিয়ার সাথে আমরা সরাসরি যুক্ত ছিলাম এবং এটা নিয়ে দফা দফা আমাদের মিটিং হয়েছে। ছাত্র শক্তির প্রথম প্রোগ্রামে যেদিন হামলা হয়, সেদিনে এই আসিফ মাহমুদ, আজকে যে উপদেষ্টা, ওনাকে আমি চাঙ্কারপুল থেকে নিয়ে, যখন আক্তার ভর্তি ছিল গণস্বাস্থ্য হাসপাতালে, সেই আসিফ মাহমুদকে আমি নিজেই বাইকে নিয়ে রাইড করে তাকে হাসপাতালে নিয়ে গেছিলাম এবং সেখানে গিয়ে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করে, সামগ্রিক খোঁজখবর নেওয়া, এই সব কাজগুলো আমরা করেছি। এবং এটা সবাই জানতো, ইসলাম ছাত্র শিবিরের আমি বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সেক্রেটারি যখন যা ছিলাম, একদম লম্বা সময় ধরে 17 সাল থেকে একদম 24 সাল পর্যন্ত সবাই সে আমার পরিচয় জানতো। আমার পরিচয় জেনে সবাই আমাদের সাথে কোঅর্ডিনেশন করে আমরা কাজ করেছি। সুতরাং এখানে পরিচয় গোপন লোকন করার কিছু নাই। ওই সময়ে আমাদের বাধ্য হয়ে পাবলিকলি ঘোষণা দিয়ে আমাদের কাজ করার সেই অবস্থাটা ছিল না, যে কারণে আমাদের শিক্ষার্থীদের সাথে সঙ্গে আমরা দাবির সাথে ছিলাম, কিন্তু ঘোষণা দিয়ে সেই অবস্থাটা ছিল না, কারণ আমাদেরকে মেরে ফেলা বৈধ ছিল। আপনাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন, অনেক নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন, কিন্তু একই সাথে আপনাদের প্রতিও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অভিযোগ রয়েছে, এই 15-16 বছর হোক বা এর আগে হোক বা আপনারা যতদিন ধরে রাজনীতি করেন, অনেককেই ছাত্রলীগ, ছাত্রদলের অনেক নেতাকর্মীকে হত্যার অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে। এবং আপনাদের জন্য একটা কমন প্রশ্ন থাকে যে শিবির রক কাটে কিনা। এটা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতেও বা আপনাদের নেতাদের, এই সেম প্রশ্নটা আমি রিপিট করছি। দেখেন, ইসলামী ছাত্র শিবিরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে
আমাদের যারা বন্ধু প্রতিম আছে তারা ক্রমাগত আমাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে, আমাদেরকে আবার দানব আকারে তারা হাজির করার চেষ্টা করছে। বাংলাদেশের যে ছাত্র রাজনীতি আছে, আমরা সেই ছাত্র রাজনীতি দেখতে পাই দুর্বৃত্তায়ন রাজনীতি। ছাত্র রাজনীতি মানে চাঁদাবাজি করা, ছাত্র রাজনীতি মানে টেন্ডারবাজি করা, ছাত্র রাজনীতি মানে ফাও খাওয়া, ছাত্র রাজনীতি মানে নারীদের শ্লীলতাহানি করা, ছাত্র রাজনীতি মানে কাউকে জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া। এই ধরনের বিভিন্ন ধরনের নৈতিক অধঃপতনমূলক যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো আমরা দেখতে পাই। কিন্তু আপনি দেখেন ইসলামী ছাত্র শিবিরের একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আমরা যারা দায়িত্বশীল আছে, আমরা এই ধরনের নৈতিক অধঃপতনমূলক কোনো কাজের সাথে আমরা কখনো জড়িত না। এবং আপনি যদি একটা রেশিও করেন, একটা সার্ভে করেন, এগুলো আপনি ইসলাম ছাত্র শিবিরের জনশক্তি দায়িত্বশীলদের সেগুলো আপনি দেখতে পাবেন না। অন্যান্য যেগুলো ছাত্র সংগঠন আমরা দেখতে পাই, তো ছাত্র সংগঠনগুলো তারা আমাদেরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে তারা আজকে আমাদেরকে সমাজের মাঝে দানব আকারে হাজির করার জন্য কিছু সোকল ট্যাগ তারা আমাদেরকে লাগাচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে প্রপাগান্ডা, হলো রক কাটা। এই রক কাটার যখন সারা দেশে আপনি একটু সার্ভে করতে পারেন, একটু জিজ্ঞেস করবেন 64 জেলায়, আমরা তো সব জেলায় যাই, সব জায়গায় কথা বলি, যখন জিজ্ঞেস করি আপনি কখনো দেখেছেন কিনা অথবা আপনার আত্মীয় স্বজন কারো থেকে শুনেছেন কিনা শিবির কারো রক কেটেছে, তখন বলে যে না, আমরা কারো থেকে দেখিনি, শুনেও নি, ঠিক আছে, এরকম কখনো রক কাটছে। তো এটা সম্পূর্ণ একটা মিথ্যা প্রপাগান্ডা এবং ইসলাম ছাত্র শিবিরের বিরুদ্ধে তারা আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে এই ধরনের একটা হাস্যকর প্রপাগান্ডা তারা আমাদের বিরুদ্ধে প্রতিনিয়ত ছড়াচ্ছে এবং এটা কোনো ধরনের ভ্যালিডিটিই নাই। খুলনাতে একটা ঘটনায় ওইখানে বিচ্ছিন্নবাদীরাই, বামপন্থী লাল সন্ত্রাসীরাই হচ্ছে ছাত্র যুবদলের এক নেতাকে তারা হচ্ছে হত্যা করেছে। পত্রিকার মধ্যে একদম ডিটেইলস এসেছে কারা কারা তাকে হত্যা করেছে। এটা সম্পূর্ণ একটা প্রপাগান্ডা ইসলাম ছাত্র শিবিরের বিরুদ্ধে। তারা আমাদেরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা আজকে আমাদের বিরুদ্ধে এরকম বিভিন্ন ধরনের ভ্রান্ত কিছু হচ্ছে প্রপাগান্ডা তারা আমাদেরকে দোষী হিসাবে সাব্যস্ত করার চেষ্টা করছে। কিন্তু বর্তমান ছাত্র সমাজ তারা যথেষ্ট সচেতন, তারা এই ধরনের প্রপাগান্ডাগুলোকে ঘৃণ্যভাবে তারা প্রত্যাখ্যান করছে। আমি একদম জুলাইয়ে ফিরতে চাই। জুলাইয়ের যে ক্রেডিট বাজি, ছাত্র শিবির, নাহিদ সার্জেসদের এখন এনসিপি, সে সময় তো আসলে কারোই রাজনৈতিক পরিচয় ছিল না এবং আপনি বলছেন যে আপনার রাজনৈতিক পরিচয় জেনেই তারা আপনাদের সহযোগিতা চেয়েছে এবং আপনারা সহযোগিতা করেছেন। আমি জানতে চাই, জুলাই আন্দোলন যখন একদম টপ লেভেলে এবং যখন আপনারা 9 দফার জায়গাটা তৈরি করলেন, এই 9 দফার নিশ্চয়ই একটা ভেতরগত বিষয় আছে। কিভাবে তৈরি হলো জুলাইয়ের 9 দফা? যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে, তখনই আমরা ইনফরমেশন শুনতে পাচ্ছিলাম যে কোনো সময় ইন্টারনেট ব্ল্যাক আউট হইতে পারে, কারফিউ জারি হইতে পারে। তখন আমরা এমন একটি কর্মসূচির কথা ভাবছিলাম যেখানে নেতা থাকুক আর না থাকুক, আন্দোলন যেন কন্টিনিউ থাকতে পারে। তো আন্দোলনের শুরু থেকে যেহেতু আমরা পলিসি মেকিংয়ে একসাথে কাজ করেছি, মূল সারি যারা সমন্বয়ক ছিল সবাই একসাথে, মাহফুজ, নাহিদ, আসিফ, যে কোনো কর্মসূচির ক্ষেত্রে আমরা একসাথে বসে পরিকল্পনা করতাম, এরপর মাঠ পর্যায়ে এটা সমন্বয় হতো এবং মাঠ পর্যায়ে সমন্বয় করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন লেয়ারে আমাদের যারা দায়িত্বশীলরা আছে তারা কাজ করতো। একটা হচ্ছে ঢাকায় বাস্তবায়ন করা, একই সাথে সারা দেশে সকল ক্যাম্পাসে বাস্তবায়ন করা, মহানগরগুলোতে বাস্তবায়ন করা, এটার জন্য আমাদের একটা বিস্তৃত একটা টিম ছিল। তো একই সাথে তখন আমরা আমাদের এই কর্মসূচিগুলো নিয়ে ভাবছিলাম। তখন আমাদের একটা গ্রুপ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতিদের, এখানে ছিল ডক্টর মির্জা গালিব ভাই, তারপর শরফুদ্দিন ভাই, আলী হাসান মোহাম্মদ জুনাইদ ভাই, রিফাত ভাই, সিবগাতুল্লাহ ভাই, এভাবে ওই সময় বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ফরহাদ, মহিউদ্দিন। আবার একই সাথে আমাদের কেন্দ্রীয় সংগঠনের একটা গ্রুপ ছিল, এখানে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর ইসলাম ভাই, সেক্রেটারি জাহিদুল ইসলাম ভাই সহ আরও অনেকে এই গ্রুপগুলোতে ছিল। তো ওই গ্রুপে মূলত আমরা আলাপ করছিলাম আমাদের কর্মসূচি কী হতে পারে। তখন ডক্টর মির্জা গালিব ভাই মূলত আমাদেরকে প্রস্তাবনাটা দিয়েছিল যে 9 দফা, উনি বলতেছিল হচ্ছে আমরা এমন একটি কর্মসূচি এখন ঠিক করব যার মাধ্যমে যেই কর্মসূচিটা যদি ওই হাসিনা মেনে নেয়, তার পার্টি স্ট্রাকচারও থাকবে না এবং একই সাথে তার হচ্ছে পাওয়ার স্ট্রাকচারও থাকবে না। তখন এই আলোকে আমরা তখন 9 দফাটা ক্রিয়েট করেছিলাম এবং 9 দফাটা ভাই চমৎকারভাবে আমাদেরকে ব্যাখ্যা দিয়েছিল। এবং 9 দফার প্রথম দফায় ছিল ছাত্র হত্যার দায় নিয়ে খুনি হাসিনাকে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। মূলত ওই 9 দফার প্রথম দফায় হচ্ছে 1 দফা। তো এইভাবে পুরোটাই আমরা তৈরি করেছি এবং 18 তারিখ আপনারা জানেন সারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যখন আমরা হতাশায় আমরা হচ্ছে চিন্তা করছিলাম, তখন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনরা রাস্তায় নেমে তারা প্রতিরোধ গড়ে তুলেছিল এবং নতুনভাবে আন্দোলনকে চাঙ্গা করেছিল। এবং ওই সময়ে আমরা এই 9 দফার খসড়া নিয়ে আমি তখন আসিফ মাহমুদকে পাঠিয়েছিলাম। আসিফ মাহমুদের সাথে যখন আলাপ করছিলাম, এর মধ্যে ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যায় এবং যখন ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যায় তখন অবস্থা একটু চিন্তা করেন, তখন পুরো দুনিয়া ডিসকানেক্টেড, কোথায় কী হচ্ছে না হচ্ছে কেউ কিছু বলতে পারছিল না। এবং ওই সময়ে মিডিয়ায় এত বেশি প্রপাগান্ডা হচ্ছিল, প্রতিনিয়ত তারা বলছিল আন্দোলন হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন তারা মেনে নিয়েছে, শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে গেছে, এখন আর আন্দোলন শিক্ষার্থীদের নাই, এখন বিএনপি জামাতের আন্দোলন, এইভাবে বিভিন্নভাবে ফ্রেমিং করছিল। তখন আন্দোলন যে
অব্যাহত আছে, কমপ্লিট শাটডাউন যে অব্যাহত আছে সেটা ঘোষণা দেওয়া ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। তখন এরপর দিন সকালে আমরা যেটা করলাম, একটা হচ্ছে অফলাইনে নেটওয়ার্ক তৈরি করা, এটা আমাদের সিবগাতুল্লাহ ভাই করেছিল। সারা দেশে আন্দোলন যে অব্যাহত আছে এটা ঘোষণা দেওয়া, পাশাপাশি আমাদের কর্মসূচিটা মিডিয়া হাউসগুলোতে পৌঁছানো। আমরা 9 দফার পুরোটা ফাইনালাইজ করে আব্দুল কাদেরকে প্রথম সারি সমন্বয়কদের সাথে যোগাযোগ করলাম, কারোর সাথে রিচ করা যাচ্ছিল না। তখন দ্বিতীয় সারি সমন্বয়ক এর মধ্যে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদকে পাওয়া গেছিল, মোহাম্মদপুরে ছিল, ওইখান থেকে আমাদের টিমে যোগ দেয়। তারপরে হচ্ছে আব্দুল কাদেরের সাথে যোগাযোগ করি, সে যাত্রাবাড়িতে একটা মসজিদে ছিল, ওইখান থেকে তাকে আমরা একটা সেফ হোমে নিয়ে যাই এবং 9 দফাটা তাকে হচ্ছে অফলাইনে তাকে শুনে পড়ে শোনানো হয়, এটা আমাদের ফরহাদ করেছিল। এরপরে এই পুরো 9 দফাটা আমরা তখন মিডিয়া হাউসগুলোতে পৌঁছে দিই, তার থেকে ভিডিও বার্তা নিয়ে আমরা প্রত্যেকটা মিডিয়া হাউসে দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়ায় পৌঁছে দিই। এর পাশাপাশি আমার একটা নাম্বার আছে, ওই নাম্বার থেকে সকল সাংবাদিকদের কাছে এবং বিভিন্ন পত্রিকার যারা সাংবাদিক আছে সবার কাছে আমার ওই নাম্বার থেকে 19 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত, যখন ইন্টারনেট ছিল না, প্রত্যেক দিনের কর্মসূচি। এখন আপনারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সহ প্রত্যেকটা হাউসে যারা সাংবাদিক আছে তাদের মোবাইল নাম্বারে আমার নাম্বারটা পাবেন, ওইখান থেকে আমরা প্রতিদিন এই কর্মসূচি দিয়েছি এবং আন্দোলন যে অব্যাহত আছে সেই ঘোষণাটা দিয়েছি। এবং এই আন্দোলন 9 দফা যখন আমরা মিডিয়া হাউসগুলোতে পৌঁছাই তখনকার পরিস্থিতি একটু দেখেন, তখন হাসিনা এত বেশি সে আতঙ্কিত হয়ে গিয়েছিল এই দফাগুলো আসছে কোত্থেকে। কারণ নাহিদরে গুম করে রাখা হয়েছে, আসিফরে গুম করে রাখা হয়েছে, আবু বকর মজুমদারকে গুম করে রাখা হয়েছে এবং অন্যরাও আমাদের সমন্বয়কদের একটা গ্রুপ তখন আবার যমুনা কেন্দ্রিক তারা দৌড়াদৌড়ি করছে, তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে। এরপর আন্দোলন অব্যাহত থাকার প্রতিদিন ঘোষণা আসছে। তখন এইটা ছিল তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং তখন তারা কি করলো, এটাকে একটু মডারেট করে 8 দফা তৈরি করছে এবং 8 দফার মধ্যে প্রথম দফায় বাদ দেওয়া হয়েছে। ছাত্র হত্যার দায় নিয়ে যে খুনি হাসিনাকে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া মানে হচ্ছে পর্যায় করে ওই দফাটাই বাদ দেওয়া হয়েছে। তখন আমরা কি করলাম, এই 9 দফাটাকে আরও প্রতিষ্ঠা করার জন্য আমরা ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে আবার পাঠালাম। পাশাপাশি এই 9 দফাটাকে প্রিন্ট করে পত্রিকার হকারের মাধ্যমে আমরা সারা দেশে পৌঁছেছি, পাশাপাশি অফলাইনে ফোন দিয়ে আমরা সবাইকে পৌঁছেছি এবং আমাদের একটা টিমকে তখন আমরা বর্ডার সাইডে পাঠিয়ে দিয়েছিলাম রাজশাহীর ওখানে গিয়ে এই যে প্রতিদিনের যে গণহত্যার যে ছবিগুলো আছে সেগুলো আমরা ইন্টারন্যাশনাল মিডিয়া এবং আমাদের প্রবাসী যারা আছে তাদের কাছে আমরা তখন পাঠিয়েছিলাম। একটা টিম এই কাজটা করেছে এবং এর মাধ্যমে এই গণহত্যার ছবিগুলো সারা বিশ্বব্যাপী, তখন ইন্টারনেট যখন ছিল না তখন ছড়িয়ে পড়েছিল এবং এভাবে 19 জুলাইয়ের পর থেকে 2 আগস্ট পর্যন্ত, যখন মূল সারি সমন্বয়করা ছিল না, যখন অনেকে মেনে নিয়েছে যে হাসিনা টিকে যাবে, হাসিনা থাকবে, এটাকে অনেকে মেনে নিয়েছিল, অনেকে বলেছিল ক্যাম্পাসগুলো আন্দোলন করার জন্য, এই সময়ে আমরা আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আন্দোলন কন্টিনিউ করেছি, প্রতিদিন আন্দোলন নির্ধারণ করেছি, মাঠ পর্যায়ে আন্দোলন সমন্বয় করেছি। এক্ষেত্রে অবশ্যই আমাদের কৃষক, শ্রমিক থেকে শুরু করে ডান বাম রাজনৈতিক দলগুলো, আপামর ছাত্র জনতা আমাদের সাথে ছিল এবং এই আমাদের শহীদরা আমাদেরকে ওই সময় রাস্তা দেখিয়েছে। বর্ডারে যে টিমটি ছিল তারা কি বর্ডারে ভারতীয় ইন্টারনেট ব্যবহার করে এগুলো ছড়িয়েছে? আমাদের এই টিমটা হচ্ছে ভারতীয় ইন্টারনেট ব্যবহার করে, তারা হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এটা সমন্বয় করেছিল এবং আমরা ঢাকা থেকে একটা টিম পাঠিয়েছিলাম, তারা ডকুমেন্টগুলো নিয়ে বর্ডার ওইখান থেকে বিভিন্ন প্রবাসী আমাদের ভাইদের কাছে পৌঁছে দিয়েছিল এবং এই প্রবাসী ভাই বোনরা তখন এই তথ্যগুলো সারা বিশ্বব্যাপী তখন ছড়িয়ে দিয়েছিল। আপনাদের এই সাবেক সভাপতি যার নাম বললেন, তিনি এর ভিতরে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে লিখেছিলেন যে সাদিক কায়েম তরুণদের ইমাম। এটা নিয়ে একটা পত্রিকাও রিপোর্ট করেছে, তার নিচে আমি দেখেছি পক্ষে বিপক্ষে প্রচুর কমেন্ট পড়েছে। সাদিক কায়েম কি এই ক্রেডিটবাজির রাজনীতি করতে চায় কিনা? না, আমি ক্রেডিটবাজির রাজনীতি করতে চাই না। আমি মনে করি আমাদের যদি ইমাম থাকে, সেই ইমামরা হচ্ছে আমাদের শহীদরা। জুলাই বিপ্লবে যে আমাদের 2000 ভাই বোন শহীদ হয়েছে, 40,000 আমাদের ভাই বোন যারা গাজী হয়েছে, তারাই আমাদের ইমাম, তারা আমাদের মাস্টার মাইন্ড, তারা আমাদেরকে রাস্তা দেখিয়েছে। তাদের মাধ্যমে আজকে আমি শিবির হিসাবে জাতির সামনে আমি আমাদের পরিচয় দিতে পারছি। আজকে এই দেশের মানুষ আজাদি পেয়েছে, আজকে সবাই মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে, আজকে এই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। এতগুলো মানুষ আজকে যারা আয়নাগরে বন্দী ছিল তারা আজকে মুক্তি পেয়েছে। তো এই যদি ক্রেডিট দিতে চাই, সেই ক্রেডিটটা দিতে চাই আমাদের শহীদদেরকে, আমাদের গাজীদেরকে। আরেকটা প্রশ্ন হচ্ছে, মাহফুজ নাহিদদের সাথে আপনার আন্দোলনের সময় খুবই ভালো সম্পর্ক ছিল, তারা আপনার রাজনৈতিক পরিচয়ও জানতো, তো এখন কোন কারণে তাদের সাথে আপনার দূরত্ব তৈরি হলো? এটা কি মানে ক্ষমতা নাকি রাজনৈতিক স্বীকৃতি নাকি ক্রেডিট নেয়া? দেখেন, আমরা একসাথে কাজ করেছি দীর্ঘদিন ধরে, একসাথে কোলাবোরেশনে কাজ করেছি। 5 আগস্টের পর আমরা দফায় দফায় তাদেরকে বুঝিয়েছি। আমার এখনো মনে আছে পুরো আগস্ট মাস জুড়ে আমরা বারবার বলেছি, আজকে যে বিষয়গুলো 1 বছর পরে বলা হচ্ছে প্রক্লেমেশনের কথা, সেগুলো আমরা তখন 8 আগস্ট, 9 আগস্ট, 10 আগস্ট বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এবং আমরা যে আজকে সংস্কারের কথা বলছি, সংস্কারের কথা সেই তখনই বলেছি, বিচারের কথা, রুটম্যাপের কথা তখনই আমরা বলেছি। কিন্তু আমরা দেখতে পেয়েছি তখন আমাদের এই বন্ধুরা তারা এই বিষয়গুলোকে ফোকাস না করে তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল অথবা নির্দিষ্ট একটা নিজেদের ফরমেশনের জন্য তারা ব্যস্ত হয়ে গিয়েছিল। এবং তখন আমরা বলছিলাম, যাদের মাধ্যমে আমরা আজকে আজাদি পেয়েছি, আমাদের এই শহীদ
এবং আমাদের এই যারা গাজী আছে, যারা এখন হাসপাতালে বেঁধে কাতরাচ্ছে, তাদের দায়িত্ব নেওয়া, শহীদদেরকে রাষ্ট্র থেকে সম্মাননা দেওয়া। তখন আমরা দেখতে পেয়েছি আমাদের এই সমন্বয়কদের গ্রুপরা, তারা তখন সরকারি ভাগবাটোয়ারাতে ব্যস্ত ছিল। তখন আমরা পুরো জুলাই মাস জুড়ে হাসপাতাল আমরা আমাদের সময়গুলো কাটিয়েছি, শহীদ পরিবারদের সাথে আমাদের সময়গুলো আমরা কাটিয়েছি। তো এই যে বারবার বলে বলে ব্যর্থ হওয়া, এবং আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে এই জুলাই বিপ্লব করেছি, আমাদের শহীদরা জীবন দিয়েছে, যখন দেখতে পাচ্ছি আমাদের এই সহযোদ্ধারা সে আকাঙ্ক্ষা থেকে তারা দূরে সরে যাচ্ছে, তারা অন্য পথে পা বাড়াচ্ছে, তখন আলটিমেটলি আমাদেরকে সত্য বলতে হবে, যেটা সত্য সেটা বলতে হবে। এবং এই জুলাইয়ের মাধ্যমে আমরা এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে, তারা সত্যকে সত্য বলতে শিখে গেছে, তারা কাউকে পরোয়া করে না, তারা হাসিনারে পাত্তা দেয় নাই। এখানে হচ্ছে নতুন মাস্টার মাইন্ড বললেন আর কে বা হে ওরা কারা, সে যে হোক, সামনে যে ফেসিস্ট হয়ে উঠতে চাইবে, যে জুলাইয়ের সাথে গাদ্দারি করবে, আমরা তার বিরুদ্ধে কথা বলবো। তো সেখানে আমরা দেখতে পেয়েছি পুরো সময় জুড়ে এই জুলাইয়ের স্পিরিটকে ভঙ্গ করা এবং জুলাইয়ের মাধ্যমে যে বাংলাদেশে ন্যাশন বিল্ডিংয়ে যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে সেটাকে নষ্ট করা, সেটার পিছনে কিছু লোকরা দায়ী আছে। তারা নিজেদের গোষ্ঠীগত স্বার্থ, তাদের বর্গীয় স্বার্থকে অনেক বেশি প্রাধান্য দিয়েছে দেশের স্বার্থের চেয়ে, যে কারণে পুরো জিনিসটা দিনে 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 ভণ্ডুল হয়েছে। তো আমরা আশা করেছিলাম এই আমাদের এরা ছাত্র উপদেষ্টা এবং অন্যান্য যারা আছে, আমরা যারা একসাথে কাজ করেছি, তারা সবাইকে নিয়ে বাংলাদেশ প্রশ্নে সবাই এক হয়ে কাজ করবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা বিভাজনের পথে পা বাড়িয়েছে। যে কারণে আমরা প্রতিনিয়ত আমরা এই সত্যের পক্ষে আছি, আমরা এটার প্রতিবাদ করছি এবং সেই প্রতিবাদ আমরা চালিয়ে যাব। এটা আমাদের অন্যতম একটা প্রতিজ্ঞা, সেটা আমাদের জুলাইয়ের প্রতিজ্ঞা। জুলাইয়ের আন্দোলনে ছাত্র জনতা সবাই এই আন্দোলনে ছিল, গুলি করলো পুলিশ, বিজিবি, কিছু কিছু জায়গায় আর্মিও গুলি করেছে, কিন্তু শেষ পর্যন্ত আপনারা ক্যান্টনমেন্টে কেন গেলেন এবং ক্যান্টনমেন্টে গিয়ে সরকার গঠন করলেন? এটা কি আপনাদের একটা ব্যর্থতা কিনা? না, আমরা তো ওই সময় থেকে বলেছি আমরা কোনো ক্যান্টনমেন্ট থেকে আমরা কোনো সরকার গঠন করব না। আমরা হচ্ছে ছাত্র জনতার মাধ্যমে আমরা আমাদের জাতীয় সরকার হবে অথবা বিপ্লবী সরকার হবে, সেই প্রস্তাবনা ওই সময় আমরা দিয়েছিলাম। এবং এটা 3 অগাস্ট পুরো প্রস্তাবনাটা, সরকারের অংশীজন কারা কারা হবে, কিভাবে গভর্নমেন্ট ফরমেশন হবে, এই পুরো প্রস্তাবনাটা আমরা তখন দিয়েছিলাম। কিন্তু ওই সময়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আমাদের একটা পক্ষ তাদের দ্বারা পরিচিত হয়েছে, এবং এক্ষেত্রে আমাদের মেজর পলিটিক্যাল পার্টিসগুলোর তাদের যেভাবে কোঅপারেশন করা দরকার ছিল সে জায়গাও আমরা ঠিকমতো কোঅপারেশন পাইনি। এবং এই সব কারণে আলটিমেটলি হচ্ছে আমাদের জাতীয় সরকারটা হয় না। একটা বড় রাজনৈতিক দল তখন বিরোধিতা করেছিল, তারা বলেছিল 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়ার কথা। তো যে কারণে আলটিমেটলি যে জাতীয় সরকার হলে আজকে বাংলাদেশ যেভাবে একটা শক্তিশালী সরকার হতো, সেটা আজকে হইতে পারে না। আজকে ইন্টারিমে এমন এমন লোকরা আসছে যারা আওয়ামী লীগের আমলে বেনিফিশিয়ারি ছিল, তারা আওয়ামী লীগের প্রতি সিম্পেথি কাজ করে, তাদের এই জুলাইয়ের স্পিডকে তারা ধারণ করে না। বরং আমরা যখন এই ফেসিবাদের দূষর যারা আছে, যারা হাসিনাকে হাসিনা বানিয়েছে, যারা গত 16 বছর ধরে বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন নিষ্পেষণের তারা সহযোগী ছিল, তাদের বিরুদ্ধে যখন আমরা প্রতিবাদ করতে চাই তখন তারা আমাদেরকে মব বলছে। তো এই মূল কারণ হচ্ছে এখানে অনেকগুলো কনস্পাইরেসি হয়েছে, এবং আমাদের মূল সারি সমন্বয়ক তাদেরও বিট্রয়ালের কারণে, তাদেরও গাদ্দারির কারণে আলটিমেটলি এই পুরো জিনিসটা আজকে ভণ্ডুল হওয়ার পথে যাচ্ছে। ছাত্র জনতার মধ্য থেকে ডক্টর ইউনূসকে কে পিক করলো? ডক্টর ইউনূসের সাথে কারা যোগাযোগ করলো তাকে প্রধান উপদেষ্টা করার জন্য? এটা হইতে পারে, অনেকে যোগাযোগ করতে হতে পারে, কিন্তু আমরা যখন 1 আগস্টের দিকে আন্দোলন করছিলাম তখন আমাদের কাছে পরিষ্কার মার্চ ফর জাস্টিস 31শে জুলাই হয়েছিল, এবং সেদিন হাইকোর্ট প্রাঙ্গণ আপনারা দেখতে পেয়েছেন একটা আমাদের শিক্ষকরা তারা প্রতিরোধ গড়ে তুলেছিল, এবং এর মাধ্যমে পুরো আন্দোলনটা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছিল। পরবর্তী দিন আমরা রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি দিয়েছিলাম, এবং এর মাধ্যমে পুরো জুলাইটা আবার নতুনভাবে পুনরুদ্যমে ফিরে আসে। তো ওই সময় আমাদের কাছে পরিষ্কার যে হাসিনা আর থাকছে না। তো হাসিনার অ্যাবসেন্সে গভর্নমেন্টের ফরমেশন কি হবে সেটা নিয়ে আমরা তখন বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলাপ করছিলাম, রাজনৈতিক দল, তারপর সিভিল সোসাইটি, সাংবাদিক, বুদ্ধিজীবী, সবার সাথে আমরা তখন আলাপ করছিলাম। তো তখন মাহফুজ আলম, নাহিদ, আসিফ, সবার সাথে আমরা আলাপ হচ্ছিল, এবং একই সাথে আমরা যখন হাসিনা পালাবে এটার প্রধান কে হবে সেটা নিয়ে তখন আমরা আলাপ করছিলাম। আমাদের সাবেক সভাপতিদের একটা গ্রুপ ছিল, ওখানে ডক্টর মির্জা গালিব ভাইও ছিল, মোহাব্বত আলী ভাই, অনেকেই ছিল। তখন মূলত আমরা হচ্ছে যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মেল করেছিলাম আমি, সে মেলটা মূলত হচ্ছে মোহাব্বত আলী ভাই আমাকে হচ্ছে ড্রাফটটা করে দিয়েছিল, এবং মির্জা গালিব ভাই ওটা দেখে দিয়েছিল। এরপরে আমরা চিন্তা করলাম এটা হচ্ছে এখানে কয়েকজন সাংবাদিকও আমাকে তারা সহায়তা করেছিল। তখন আমরা চিন্তা করলাম বর্তমান বাংলাদেশ সময়ে হাসিনা পালানোর পরে সর্বজন গ্রহণযোগ্য কে আছে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমি আর কাউকে দেখতে পাচ্ছিলাম না, এবং আমাদের সর্বজন স্বীকৃত হচ্ছে উনি। তখন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারীর মাধ্যমে ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, এবং ওনাকে একটা মেল করলাম। পরবর্তীতে উনি আমাদেরকে একটা চমৎকার রিপ্লাই দিয়েছে, এবং যেটা আমাদেরকে অনেক বেশি ওই সময়ে সাহস জুগিয়েছিল। এটা হচ্ছে 3 আগস্টের কথা আমি বলছি, এবং একই সাথে 4 আগস্ট ওনার সাথে আমরা একটা মিটিং সেট করেছিলাম। আমরা বলতে আমি ওনার বিশেষ সহকারীর সাথে কথা বলে একটা মিটিং সেট করেছি, এবং সেটা ছিল 4
আগস্ট দুপুর 11টায়। এবং ওই মিটিং সেট করার পর আমি তখন আসিফকে নক করি, আসিফকে বলি যে হচ্ছে ওই মিটিং আমরা কারাগারে থাকবো। তখন বলছে হচ্ছে ভাই আমি থাকবো, মাহফুজ এবং হচ্ছে নাহিদ আর আপনি, আমরা 4 জন মিলে থাকবো। আমি আরেকজনের নাম অফার করছিলাম, বলছে ভাই ওনার থাকার দরকার নেই, আমরা এই 4 জনে থাকবো। পরবর্তী এই 4 জন ডেলিগেট সহ আমি নাম্বার সহ ওনাকে পাঠিয়েছিলাম। পরবর্তী দিন 4 আগস্ট আমাদের মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু সেই 4 আগস্ট আপনার নিঃসন্দেহে মনে থাকার কথা, সেদিন শাহবাগে লোকে লোকারণ্য এবং দুপুর নাগাদ প্রায় 150 আমাদের ভাই বোন শহীদ হয়ে গেছিল। ছাত্রলীগের সন্ত্রাসীরা, আওয়ামী লীগের গুন্ডারা, খুনি হাসিনা পেটো বাহিনী ক্রমাগত আমাদের মুক্তিকামী ছাত্র জনতার উপর তারা গুলি করেছিল, এবং সেদিন আর মিটিংয়ের পরিস্থিতি ছিল না। পরবর্তীতে 5 আগস্ট যখন হাসিনা পালাইছে, এরপর আমরা চ্যানেল 24 অফিসে ছিলাম, ওইখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন দেওয়া হয়, ওইখানে আমিও ছিলাম পাশে। পরবর্তীতে ওই দিন রাতে প্রেস কনফারেন্সে তো আমি ছিলাম, প্রেস কনফারেন্স করে শেষ করার পরে আমরা তখন ধানমন্ডিতে একটা বাসায় আমি নিয়ে আসছিলাম, 3টে গাড়িতে করে আমি সবাইকে একটা বাড়িতে ধানমন্ডিতে একটা বাসা নিয়ে এসেছিলাম। ওই বাসা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন দেওয়া হয়, ফোন দিয়ে ওনাকে হচ্ছে রিকোয়েস্ট করা হয় এবং উনি অ্যাকসেপ্ট করে। এবং এরপরে হচ্ছে আমাদের যে সরকার হতে যাচ্ছে সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ওনার নাম প্রস্তাব করা হয়। এবং ওই ভিডিও যেখান থেকে করা হয় ওই বাসা, ওইখানে আমি পাশে যে ক্যামেরাটা করা হচ্ছে সেটা হচ্ছে রাফেজ সালমান রিফাত, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি, উনি মূলত ভিডিওটা করেছিল। পাশে জুনাইদ ভাই ছিল, পাশে আমি ছিলাম, আর অনেকে ছিল। পরবর্তীতে এই ভিডিওটা শেয়ার দেওয়া এবং ওই দিন রাতে পরবর্তী উপদেষ্টা ফরমেশন এবং সরকারের ফরমেশন, এই সব কিছু নিয়ে আমরা সারা রাত ধরে এখানে কাজ করেছি এবং এরপর থেকে আরো নতুন বড় একটা জার্নি। আপনারা কোন গোপন তথ্য পেলেন যে কারণে 6 তারিখের মুভমেন্টকে আপনারা 5 তারিখে নিয়ে আসলেন? নিশ্চয়ই আপনারা এমন কোনো কিছু তথ্য পেয়েছিলেন যে কারণে একদিন এগিয়ে নিয়ে এসেছিলেন। তথ্য এখানে আমরা অনেকগুলো স্টেক হোল্ডারের সাথে কানেক্টেড ছিলাম। পাশাপাশি এটা আমাদের যেহেতু আন্দোলনটা 19 তারিখের পর থেকেই আন্দোলনটা আমরা কন্টিনিউ করছিলাম আপামর ছাত্র জনতাকে, এবং সে 19 তারিখের পর আপনার মনে থাকার কথা, যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, মিরপুর, সাভার সহ সারা দেশে মুক্তিকামী ছাত্র জনতা তারা তাদের আবু সাইদের মতো তাদের 2 হাতকে প্রসারিত করে তাদের জীবনকে উৎসর্গ করছিল। এবং এইটা আমাদের কাছে পরিষ্কার, 26 তারিখের দিকে আমাদের পরিষ্কার যে হাসিনা আর থাকছে না, কিন্তু আন্দোলনটাকে আমাদের কন্টিনিউ করতে হবে। এরপর বললাম 1 আগস্টের পর থেকে আমরা নিঃসন্দেহে বুঝতে পারছি যে হাসিনা যে কোনো সময় পালাবে, এবং সে আলোকে আমরা 3 আগস্ট একটা ড্রিম প্রজেক্ট করেছিলাম। ড্রিম প্রজেক্ট এর অধীনে আমরা এই গণভবন অভিমুখে হচ্ছে আমাদের অভিযান দেওয়ার জন্য আমরা ঢাকাকে আমরা 10টা ভাগে ভাগ করেছি, এবং এটা সিবগাতুল্লাহ ভাই উনিই করেছিল। এবং সে আলোকে আমরা পরিকল্পনা করেছিলাম, আমরা যখন 1 দফা শহীদ মিনার ঘোষণা দিয়েছিলাম ওই দিনে পরিকল্পনা ছিল আমরা গণভবন অভিমুখে আমরা রওনা দিব, এবং হাসিনা যে আমাদের ভাই বোনদেরকে মেরে শহীদ করেছে তাকে আমরা এই বাংলাদেশ থেকে তাকে আমরা নিচ্ছিন্ন করে দেব। এবং সে আলোকে আমরা ওই দিনেই পরিকল্পনা করেছিলাম, কিন্তু সেদিন অবস্থা ছিল না। পরবর্তীতে আমরা বললাম আর একটু সময় নিয়ে, পরে 4 আগস্টে হচ্ছে আমরা প্ল্যান করলাম। কিন্তু 4 আগস্ট যখন আমরা এই পরিকল্পনাগুলো করছিলাম, আপনি শাহবাগে যখন আমরা মুক্তিকামী ছাত্র জনতা আওয়ামী লীগের প্রতিরোধ করছিলাম, এবং ওই সময়ে নাহিদ ইসলাম একই সাথে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছিল। 5 তারিখ শাহবাগে শ্রমিক সমাবেশ আর শহীদ মিনারে নারী সমাবেশ, এবং 6 তারিখ দিয়েছিল মার্চ টু ঢাকা কর্মসূচি। তো এই অবস্থায় মানে যে অবস্থায় দুপুর নাগাদ প্রায় 150 আমাদের ভাই বোন শহীদ হয়েছে, ওই সময় এরকম একটা সফট কর্মসূচি, নরমপন্থী কর্মসূচি, এটা দেখে আমরা খুব রাগান্বিত হয়েছিলাম। আমি নাহিদকে ফোন দিয়েছিলাম, আমি কেন বলেছিলাম এই সময় কেন এই ধরনের নরম কর্মসূচি, আসিফকে ফোন দিয়েছিলাম এবং বললাম যত লোক লাগে সেটা আমরা দিব। একই সাথে ওই সময় জুলকারনাইন সাহেব বাসা অনেকগুলো অংশীজনের সাথে আমরা কানেক্টেড ছিলাম, তাদেরকে বললাম যত লোক লাগে সেটা আমরা ম্যানেজ করব, এখনই ঘোষণা করতে হবে মার্চ টু ঢাকা কর্মসূচি। এবং এরপর আসিফ আমাকে বলছে ভাই পার্বত ইনশাল্লাহ, আমি অবশ্যই তুমি ঘোষণা করো, বাকিটা আমি দেখতেছি, আমরা দেখতেছি। এবং একটু পরে সে ঘোষণা করছে পরশু নয় আগামীকালে মার্চ টু ঢাকা কর্মসূচি, এবং সেই কর্মসূচি ঘোষণা দেওয়ার পরে সাথে সাথে আমরা সারা দেশে নির্দেশনা দিয়ে দিলাম। এবং আশেপাশে মুক্তিকামী ছাত্র জনতা, এখানে বিএনপি, জামাত এবং চরমোনাই থেকে শুরু করে ইসলামী দল, বামপন্থী সবাই, ডান বাম, কৃষক শ্রমিক সবাই এক ঢাকা অভিমুখে রওনা হলো। এবং 5 তারিখ তো সেটা আমরা দেখতে পেয়েছি ফতেহ গণভবনের মাধ্যমে, আজকে আমরা আজাদি পেয়েছি। কোনো কারণে যদি ওই দিন সফল না হতো তাহলে আপনারা কি কোনো সামরিক বিপ্লবের দিকে যেতেন? কারণ এর আগে নাহিদ শাহবাগে ঘোষণাও দিয়েছিল যদি এটা কোনো কারণে ব্যর্থ হয় আমরা সশস্ত্র বিপ্লবেও যেতে পারি, এরকম কোনো আমাদের অনেক পরিকল্পনা ছিল। যেহেতু যেটা হয়ে গেছে আমরা কনফিডেন্ট ছিলাম যে হাসিনা আর থাকছে না, এটা জাস্ট তার প্রধান সময় মাত্র, কিছু সময়ের মাত্র। তো এই অনুযায়ী হয়েছে, হাসিনা দেশ থেকে পালাইছে, এবং সেই প্রস্তুতি আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি সেই অনুযায়ী আমরা নিয়েছিলাম। ফ্যাসিস্ট হাসিনার পালিয়ে যাওয়ার 1 বছর পূর্ণ হয়ে গেছে প্রায়। ছাত্র ঐক্যের মধ্যে এখন আপনি ফাটল কতটা দগদগে দেখছেন, আর ছাত্র শিবিরের দায় কতটা সেখানে? দেখেন, জুলাই বিপ্লবের পরে আমরা সবসময় ঐক্যের কথা বলেছি, এবং ইসলাম ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা মনে হয় সবচেয়ে বেশি ঐক্যের যে ধারা সেটা ধরে রেখেছি। জুলাই বিপ্লব নিয়ে অনেকে ব্যবসা করেছে, আমরা সে জায়গায় প্রতিবাদ জানিয়েছি। জুলাইয়ের শহীদদেরকে নিয়ে ক্রেডিটবাজি করেছে, সে জায়গায় আমরা প্রতিবাদ জানিয়েছি। এবং জুলাইয়ের পরিচয়কে কাজে লাগিয়ে অনেকে বিভিন্ন ধরনের তাদের পদ এবং সরকারি দপ্তর দখল করা,
সেটা আমরা কোনো ধরনের সেই কাজে আমরা এগুলোর প্রতিবাদ জানিয়েছি এবং জুলাইয়ের এইটাকে নিয়ে বিভিন্নজন মন্ত্রী হয়েছে, সে জায়গায় আমরা আমাদের গুরুত্বপূর্ণ রোল থাকার পরও আমরা কোনো ধরনের সেই সুযোগ সুবিধা, সরকারি সুযোগ সুবিধা কোনোটাই নিইনি। তো ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা সবসময় বলছি, শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি ইনসাফভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, সেই লক্ষ্যে আমরা জুলাইয়ের পর থেকে আজ পর্যন্ত 1 বছরে আমরা কাজ করে যাচ্ছি এবং জুলাইয়ের চেতনা সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আমরা অনেকগুলো প্রোগ্রাম আয়োজন করেছি। আপনারা দেখতে পেয়েছেন, আমরা জাদুঘরে যে প্রোগ্রামটা করেছি স্মৃতি অমলিন জুলাই, সেখানে চিত্র প্রদর্শনী হয়েছিল। সেই চিত্র প্রদর্শনী প্রোগ্রামটা সারা দেশব্যাপী অনেক বেশি আলোচিত হয়েছিল। আমরা ছাত্র শহীদদেরকে নিয়ে কাজ করছি, একটা স্মারক বের করছি। আমরা জুলাইয়ের যারা শহীদ আছে তাদেরকে নিয়ে ডকুমেন্টেশন করেছি, স্মারক বের করেছি। এরকম জুলাইয়ের কে নিয়ে আমরা সামনে আমাদের আগামী মাসে প্রোগ্রাম আছে অগাস্টে, সেখানে আমরা জুলাইকে নিয়ে আমরা নাটক, সিনেমা তৈরি করা এবং বিভিন্ন ধরনের আমাদের কাজ চলমান আছে। তো অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধুপ্রতিম যারা, তারা বিভিন্নভাবে এই জুলাইয়ের শহীদদেরকে নিয়ে ক্রেডিটবাজি করছে। আমরা এখন পর্যন্ত আমাদের শহীদদের তালিকাটা পর্যন্ত প্রকাশ করিনি এবং আমরা এটা বলছি, এর মাধ্যমে জুলাই বিভাজন তৈরি হবে। ইসলামী ছাত্র শিবির সকল শহীদদেরকে আমরা ধারণ করি, সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা ছাত্র উপদেষ্টা আছে তারা বই লিখেছে, সে বই একটা বিকৃত হিস্ট্রি, একটা হিস্ট্রিক্যাল করাপশন আমরা দেখতে পেয়েছি। এমনভাবে ইতিহাস লিখেছে, তারা পুরো জুলাইটাকে একটা নির্দিষ্ট গ্রুপের মধ্যে তারা কুক্ষিগত করেছে এবং বাকি স্টেক হোল্ডারদেরকে তারা অস্বীকার করেছে। সবচেয়ে ক্রুশিয়াল টাইমে যে মানুষগুলো আন্দোলনে নেপথ্যে ছিল এবং সামনে আন্দোলন কোঅর্ডিনেশন করেছে, তাদের অবদানের কথা তারা রিকগনিশন দিচ্ছে না। এর মাধ্যমে একটা বিভাজন আমরা দেখতে পাচ্ছি এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত একজন আরেকজনকে ফ্রেমিং করা, ট্যাগিং করা। সে আগের কায়দায় ছাত্রলীগ, আওয়ামী লীগ যেভাবে বিভিন্নভাবে ফ্রেমিং করতো, আমরা আমাদের বন্ধুবন্ধু ছাত্র সংগঠন তাদেরকে দেখতে পাচ্ছি তারা বিভিন্নভাবে এই জুলাই যোদ্ধাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং করছে, ফ্রেমিং করছে। এরপরে এই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদি 18 জুলাই তারা তাদের আবু সাইদের মধ্যে বুক পেতে না দিত, আমাদেরকে আরও লম্বা লড়াই করতে হইতে পারত। কিন্তু এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে যেভাবে রিকগনিশন দেওয়ার কথা ছিল, শহরের মধ্যবিত্ত শ্রেণী তারা যেভাবে রাস্তায় নেমেছিল ডিসিশন মেকিং প্রসেসে, তাদেরকে যেভাবে সংযুক্ত করার কথা ছিল, সেটা আমরা দেখতে পাইনি। একই সাথে এই যে 19 জুলাই থেকে শুরু করে আমাদের যাত্রাবাড়িতে কওমি মাদ্রাসা শিক্ষার্থীরা যেভাবে রাস্তায় নেমেছে, আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীরা যেভাবে রাস্তায় নেমেছে, তাদেরকে যেভাবে রিকগনিশন দেওয়া দরকার ছিল, মাদ্রাসা শিক্ষার্থীদের উন্নয়ন নিয়ে যেভাবে কাজ হওয়া দরকার ছিল, সেই দৃশ্যমান কাজও আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। একই সাথে আমাদের যারা শ্রমিকরা আছে, সাভারে আমাদের অসংখ্য শ্রমিক ভাই বোনরা তারা শহীদ হয়েছে, সারা দেশে অসংখ্য রিক্সা চালক শ্রমিকরা শহীদ হয়েছে, তাদেরকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যেভাবে সম্পৃক্ত করা দরকার ছিল, সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি না। তো সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি এই জুলাইয়ের যে আমরা চমৎকার একটা ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্যটাকে বিনিষ্ট করার জন্য আমাদের নিজেদের যারা লোকরা, যারা সমন্বয়করা ছিল, তারাই নিজেরাই আমাদের মধ্যে বিভাজন তৈরি করেছে এবং এর মাধ্যমে আজকে ফেসিবাদের যারা দূষর আছে, পতিত ফেসিস যারা আছে, তারা বিভিন্ন ধরনের এখন ষড়যন্ত্র চক্রান্ত করছে। কিন্তু আপনারা কোনো কিছুর দায় নিতে চান না কেন সাদিক কায়েম? আপনাদেরও তো নিশ্চয়ই দায় আছে। আপনারা ফেসবুকে আপনাদের লোকজন প্রচুর নেগেটিভ লেখালেখি করে, এটাও তো সত্য। আপনারা ক্যাম্পাসগুলো এখন অনেকটাই আপনাদের দখলে, এটাও আমরা শুনি। যুক্তি প্রমাণ হয়তো থাকতে পারে বা নাও থাকতে পারে, কিন্তু বলা হয় যে শিবির ভেতরে ভেতরে সবগুলো ক্যাম্পাসেই সাধারণ ছাত্রদের আড়ালে শিবির তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। যে ক্যাম্পাসগুলোতে রাজনীতি নাই, সেখানেও রাজনীতি না থাকলে শুধুমাত্র শিবিরেই সুবিধা পায়। আপনাদের তো এই নেগেটিভ দিকগুলো আছে, এগুলো স্বীকার করেন না কেন? আচ্ছা দেখেন, এখানে একটা বিষয় আমরা যদি ছাত্রলীগীয় কায়দায় ছাত্র রাজনীতি করতে চাই, যে ছাত্রলীগ গত 16 বছর ধরে ক্যাম্পাসগুলোতে একটা দাসত্বের রাজনীতি কায়েম করেছে, শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করেছে, সেই শোডাউনের রাজনীতি, সেই ফাওকাও রাজনীতি, সেই গণরুম গেস্টরুমের রাজনীতি, এই ধরনের যদি রাজনীতি করতে চায়, ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল, ভবিষ্যতে যারা এই ধরনের ছাত্রলীগ হয়ে উঠতে চায় তাদের পরিণতি তার চাইতে খারাপ হবে। তা আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন আছে, তারা সেই কায়দায় রাজনীতি করতে চাচ্ছে, তারা সেই ক্যাম্পাসে আবার কৃত্রিম সিট সংকট তৈরি করতে চাচ্ছে, সেই গণরুম তারা ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা বিভিন্ন ধরনের তাদের প্রয়াস দেখতে পেয়েছি। শিক্ষার্থীদের মধ্যে যে ট্রমা, সেই ট্রমা আবার নতুনভাবে তারা তৈরি করার জন্য চেষ্টা করছে, যে কারণে শিক্ষার্থীদের ভেতর থেকে একটা রিয়াকশন তৈরি হচ্ছে। পক্ষান্তর ইসলাম ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা জুলাইয়ের পর থেকে, জুলাইয়ের যে স্পিড, সেই স্পিডের আলোকে আমরা ছাত্র রাজনীতি করছি। ক্যাম্পাসে ক্যাম্পাসে আমরা যতগুলো কাজ করেছি সবগুলো শিক্ষার্থী বান্ধব, এবং আমরা যখনই কাজ করি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে। আমরা ক্যাম্পাসে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে, প্রতিবন্ধী শিক্ষার্থী যারা আছে, তাদেরকে নিয়ে আমরা কাজ করছি, তাদের অধিকার নিয়ে আমরা কাজ করছি। আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা তাদেরকে সংবর্ধনা দিয়েছি, অদম্য মেধাবী সংবর্ধনা। আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে হলে হলে আমরা রমজানের সময় ইফতারের আয়োজন করেছি, আমরা মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। এভাবে শিক্ষার্থীদের বান্ধব যত ধরনের কাজ আছে সেই কাজগুলো আমরা করছি, পানির ফিল্টার থেকে শুরু করে যত ধরনের কাজ আছে, এবং সেগুলোতে স্বতঃস্ফূর্ততার সাথে শিক্ষার্থীরা
আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদেরকে সে আগের কায়দায় আমরা ছাত্রদল এবং অন্যান্য সংগঠনকে সে ফ্রেমিং, রাজাকার, শিবির, এইভাবে গুপ্ত বিভিন্নভাবে ফ্রেমিং করা হচ্ছে। এবং নিঃসন্দেহে আপনার মনে থাকার কথা, এর আগে হাসিনা, ছাত্রলীগ, আওয়ামী লীগ যে কোনো জায়গায় তারা এই শিবির ফোবিয়া পাইতো। যাই করো, কেউ যদি যৌক্তিক কোনো কথা বলে সে শিবির, কেউ যদি নামাজ পড়ে সে শিবির, কেউ যদি ভালো রেজাল্ট করে সে শিবির, কেউ যদি তার বিরুদ্ধে কথা বলে সে শিবির। সে একই ফোবিয়া আমরা এখন দেখতে পাচ্ছি, কাউকে রাজাকার ট্যাগ দেওয়া, শিবির, এইভাবে ফ্রেমিং করা। এবং এর মাধ্যমে কি হচ্ছে, শিক্ষার্থীদের মধ্য থেকে স্বতঃস্ফূর্ততার সাথে একটা ক্ষোভ তৈরি হচ্ছে। তা আমি অনুরোধ করব, আমাদের তার বন্ধুপ্রতিম গত 16 বছর আমরা একসাথেই লড়াই করেছি ফেসিবাদের বিরুদ্ধে, তারাও মজলুম ছিল, আমরাও মজলুম ছিলাম। সুতরাং আমরা যেন আবার একই ভুল না করি। আমরা যদি একই ভুল করি তাহলে পরিণতিটা এটা সবার জন্য খারাপ হবে। এবং এটা দেশের জন্য শিবির মঙ্গল না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে, সেখানে তো প্রচুর খরচের বিষয় আছে। শিবির চাঁদাবাজি করে কিভাবে? দেখেন, ইসলামী ছাত্র শিবিরে এটা একদম সুস্পষ্টভাবে আমাদের যে গঠনতন্ত্র আছে সেখানে লেখা আছে। সেখানে লেখা আছে আমাদের ইনকামের সোর্সটা কি। আমরা আমাদের যারা রেগুলার যারা ম্যান পাওয়ার আছে, আমরা প্রতিনিয়ত আমাদের সংগঠনকে আমরা চাঁদা দিয়ে থাকি। এরপর হচ্ছে আমাদের যারা সাবেক জনশক্তি আছে দেশের বা ইসলাম ছাত্র শিবিরের হিউজ ম্যান পাওয়াররা, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা প্রতি মাসে আমাদেরকে কন্ট্রিবিউট করে। এরপরে হচ্ছে আমাদের সমৃদ্ধের প্রকাশনা আছে। ইসলামী ছাত্র শিবিরের প্রায় 200 আইটেমের আমাদের প্রকাশনা সামগ্রী আছে এবং সেগুলো সারা দেশে এবং দেশের বাইরে সেগুলো বিক্রি হয় এবং এখান থেকে আমাদের একটা প্রফিট হয়। এর মাধ্যমে আমরা আমাদের সংগঠন পরিচালনা করে থাকি। তার মানে আপনি বলতে চাচ্ছেন শিবির চাঁদাবাজি করে না? না, ইসলামী ছাত্র শিবিরের আপনি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত এমন কোনো জনশক্তি পাবেন না যে কারো কাছে জোরপূর্বক কারো থেকে টাকা নিছে, কোনো টেম্পো স্ট্যান্ডে গিয়ে চাঁদা চাইছে অথবা কাউকে বলছে টাকা দিতে হবে। সেটা আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। আচ্ছা, সাদিক কায়েম, এবার আপনার একটা ব্যক্তিগত বিষয় আসতে চাই। আপনার যে জনপ্রিয়তা তৈরি হয়েছে, আবার একই সাথে আপনার বিরুদ্ধ জনমত আছে। আপনি কি ডাকসুর নির্বাচন করবেন কিনা, এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে আপনি জাতীয় নির্বাচনে অংশ নেবেন কিনা। এর মধ্যে আমরা দেখেছি যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আপনি আরও প্রার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আসনটি, এখানে আপনার নাম এসেছে এবং আরও 2-1 জনের নাম এসেছে। আপনি নির্বাচন করবেন কিনা? আচ্ছা, দেখেন, জুলাই আন্দোলনের পরে আমাদের সবার আকাঙ্ক্ষা হচ্ছে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হওয়া। এবং আমরা বলছি ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদকে কেন্দ্র করে, ছাত্রদের নির্বাচিত প্রতিনিধিরাই তারা ক্যাম্পাসগুলোতে নেতৃত্ব দান করবে। তো সে আলোকে আমরা প্রতিনিয়ত বলে আসছি ডাকসু, চাকসু, রাকসু সহ সকল ক্যাম্পাসে যেন ছাত্র সংসদ নির্বাচনগুলো দিয়ে দেওয়া হয়। এবং ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ডাকসুর জন্য কার্যক্রম শুরু হয়েছে, নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তারা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে বসছে। তা আমরা আশা করব দ্রুত সময়ের মধ্যে তারা তাফসিল ঘোষণা করবে। তাফসিল ঘোষণা করার পরে আমরা জানতে পারবো ইসলাম ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর কারা ক্যান্ডিডেট হচ্ছে। এখন পর্যন্ত সেটা আমরা বলতে পারছি না। আর অবশ্যই যেহেতু আমরা বাংলাদেশের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে রাজনীতি করতে চাই, তো সুতরাং আগামীর বাংলাদেশটা হবে তারুণ্য নির্ভর বাংলাদেশ। তো সেই জায়গায় অবশ্যই তরুণদের রিপ্রেজেন্টেশন থাকবে এবং সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। না, আর একটা হচ্ছে আপনারা তো সাধারণত আপনারা ইসলামী রাজনীতি করেন, আপনাদের রাজনীতির সাথে ইসলাম জড়িত। সাধারণ ছাত্রছাত্রীরা আপনাকে বা আপনার দলকে কেন ভোট দিবে? তাদের তো আরো অপশন আছে, জুলাইয়ের স্টেক হোল্ডার তো আরো আছে। ছাত্র শিবিরকে বা সাদিক কায়েমকে বা জামাতকে কেন তারা ভোট দিবে? আমারও তো আরো বিকল্প অপশন বেছে নেওয়ার সুযোগ আছে। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে শিক্ষার্থীদের জন্য যারা কাজ করবে, শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি দেওয়া, তাদের আকাঙ্ক্ষা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে যারা লালন করবে, শিক্ষার্থীরা তাদেরকে বেছে নেবে এবং সেই স্বাধীনতা আমরা শিক্ষার্থীদের উপর ছেড়ে দিতে চাই। আমরা 5 আগস্ট পরে বলছি ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অফ আইডিয়া। শিক্ষার্থীদের কাছে আমরা আইডিয়াগুলো নিয়ে যাব, আমাদের আদর্শ নিয়ে যাব, আমাদের ভালো কাজগুলো নিয়ে যাব। তাদের যার আইডিয়া তার ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যার আইডিয়া তার ভালো লাগবে না, যার আদর্শ ভালো লাগবে না সেটা নিয়ে সমালোচনা করবে। কিন্তু এই ভালো লাগা এবং সমালোচনা করা দুইটাকে আমরা সাদরে গ্রহণ করব। কিন্তু কেউ এখানে আমরা হকি স্টিক অথবা স্টাম্প নিয়ে যাব না। আমাদের মধ্যে নির্মোহ পর্যালোচনা হবে, আমরা ডিবেট করব, পলিসি ডিবেট হবে, কিন্তু এখানে আমরা কেউ সংঘাতে যাব না, পেশি শক্তি প্রদর্শন করব না, আমরা কেউ দুর্বৃত্তায়নের রাজনীতিতে যাব না। সেটা হচ্ছে জুলাই স্পিডের অন্যতম, জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা। তো সে আলোকে আমরা ইসলামী ছাত্র শিবির কাজ করছি। ছাত্র শিবিরের সে কাজে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে আমাদের সাথে এঙ্গেজ হচ্ছে, আমাদের অ্যাপ্রিসিয়েট করছে, আমাদের আবার সমালোচনা করছে। আমরা এই সবগুলোকে সাদরে গ্রহণ করছি এবং সে আলোকে আমরা আশা করছি ছাত্র সংসদ যে নির্বাচন সামনে যে ইনশাআল্লাহ প্রতিটি ক্যাম্পাসে হবে, সেই নির্বাচনগুলোতে ছাত্র শিবিরে যারা প্রতিনিধি থাকবে তাদের ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ। আপনারা যদি নির্বাচন করেন, নির্বাচনের জন্য তো প্রচুর অর্থ প্রয়োজন হয়। আর একটা হচ্ছে ছাত্র রাজনীতি যারা করে, আমরা দেখি যে তাদের বিগত আমরা দেখেছি তাদের ফ্ল্যাট থাকে, গাড়ি থাকে, বাড়ি থাকে। আপনার ঢাকায় ফ্ল্যাট বা বাড়ি রাজনীতি করে আপনার হয়েছে কিনা? দেখেন, আমরা আগে যাচ্ছিলাম সেই অবস্থায় আছি। আমি এখনো রিক্সায় চড়ি,
আমি বিশ্ববিদ্যালয়ে যখন সভাপতি ছিলাম তখন আমার একটা বিশ্ববিদ্যালয় শিবিরের একটা বাইক কেনা হয়েছিল, ওইটা চালাইতাম। আর এখন শিবিরে কেন্দ্রীয় নেতা হওয়ার পর এখন রিক্সা চড়তে হয়, এখন এর বাইরে আর কিছু আমি মাঝে মধ্যে হাঁটাহাঁটি করি, মাঝে মধ্যে একাই হাঁটি, কিন্তু যেহেতু সিকিউরিটি কনসার্ন অনেকে বলে হচ্ছে সাথে একজন রাখার জন্য, তো চেষ্টা করি সাথে একজন রাখায় হাঁটাহাঁটি করা। আগের মতো এখানে ছাত্র রাজনীতি করে আমি বিলাসিতা করব, কারো উপর জবরদখল করব, দুর্বৃত্তায়নের রাজনীতি করব, সেই রাজনীতি ইসলামী ছাত্র শিবির করে না। এটা আমরা দেখতে পাই অন্যান্য ছাত্র সংগঠনগুলো, তারা একটা পদ নিতে চায়, সেই পদ নিয়ে পরবর্তীতে সেই পদকে দেখিয়ে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, রাহাজানি সেগুলো করে। কিন্তু ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে এখান পর্যন্ত কোনো নেতাকর্মী এখানে কেউ পাওয়ার জন্য কেউ আসে না, বরং সে দেওয়ার জন্য আসে, সে নিজেকে তৈরি করার জন্য আসে। এবং আমরা এই ছাত্র রাজনীতির আমূল পরিবর্তন চাই, যেটা আমরা আগে দেখতে পেয়েছি সেটা ছাত্র রাজনীতি না। ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে, ছাত্র রাজনীতি হবে নিজেকে তৈরি করার জন্য, ছাত্র রাজনীতি হবে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। সেই ধরনের রাজনীতি ইসলামী ছাত্র শিবির কাজ করছে এবং সেটা করিয়ে দেখিয়েছে। সাদিক কায়েম, জুলাই আন্দোলনের পর আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় মবের মাধ্যমে হত্যার ঘটনা ঘটেছে। এই সাম্প্রতিক পুরান ঢাকাতে একটি ভয়াবহ ঘটনা ঘটেছে, যেটা পুরো দেশ আবার কেঁপে উঠেছে। এই যে মবের সংস্কৃতি চালু হয়েছে জুলাইয়ের পর, এই মবের সংস্কৃতি কেন চালু হচ্ছে, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে, এই পুরান ঢাকার ঘটনার পর আমরা দেখেছি যে অনেকগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন ধরনের অশ্লীল স্লোগান দেওয়া হয়েছে কিছু রাজনৈতিক দলের বা ছাত্রদল, বিএনপি বা অন্য অন্য পার্টিগুলোর ক্ষেত্রে। জুলাইয়ের সময় আপনারা সবাই এক ছিলেন, বিএনপির মতো একটা বড় দলকে যদি আপনারা এরকম দূরে ঠেলে দেন, আপনারা ছাত্র শিবির বা জামাত, আবার অনেক জায়গায় বলা হচ্ছে ক্যাম্পাসে যারা স্লোগান দিচ্ছে তাদের একটা বড় অংশ ছাত্র শিবিরের লোকজন, তারা সাধারণ ছাত্রদের সাথে মিশে দিচ্ছে। এটা কি আপনাদের ভুল প্রক্রিয়ায় হাঁটছেন কিনা? দেখেন, এক নম্বর হচ্ছে মব জাস্টিস করা, এটা নিঃসন্দেহে একটা খারাপ কাজ। আমরা এটার প্রতিনিয়ত প্রতিবাদ জানিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন একজনকে হত্যা করা হয়েছে সেটার আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা প্রেস রিলিজ দিয়েছি। এরপর আমরা দেখতে পেয়েছি 9 তারিখে ঢাকা হচ্ছে মিটফোর্ড হাসপাতালে এখানে সোহাগকে বর্বরীয় কায়দায় পাথর দিয়ে হত্যা করা হয়েছে, যেটা পুরো জাতিকে অনেক বেশি আপ্লুত করেছে। এবং এটার সাথে একটা সংগঠন জড়িত আছে, যুবদল। তারা এখানে চাঁদাবাজি করতে গিয়ে দুই পক্ষের মধ্যে তখন তাদের মধ্যে সংঘাত তৈরি হওয়া প্রথমত, পরবর্তীতে হচ্ছে তাকে নির্মমভাবে পাথরের আঘাতে তাকে হত্যা করা হয়। তো এর পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি 9 তারিখের ঘটনা আসছে 11 তারিখ, যখন সোশ্যাল মিডিয়ায় এটা আসছে। এর আগ পর্যন্ত এই বিষয়টা না আসছে মিডিয়ায়, না তাদের দল থেকে এটা ব্যবস্থা নেওয়া হয়েছে। যখন মিডিয়া আসছে, এই ঘটনাটা যখন সারা দেশব্যাপী দেখছে, তখন তাকে বহিষ্কার করা হয়েছে। এরপর থেকে সারা দেশব্যাপী আমরা দেখতে পেয়েছি একটা প্রতিরোধ। কিন্তু বিশেষ বিষয়টা হচ্ছে এই চাঁদাবাজিগুলো জুলাইয়ের পর আমরা সারা দেশব্যাপী দেখতে পাচ্ছি। একটা দল, তারা সে আগের কায়দায় তারা সারা দেশব্যাপী এই চাঁদাবাজি করছে, এবং মানুষ, তাদের যতগুলো গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপ মানুষের ধারে ধারে গিয়ে তারা চাঁদাবাজি করছে। এবং এটার মাধ্যমে মানুষ অনেক বেশি কষ্ট পাচ্ছে, শহীদরা কষ্ট পাচ্ছে। তারা মজলুম ছিল, কিন্তু এখন এসে সে আবার আগের মতো যদি সে দুর্বৃত্তায়ন অর্থায়ন করতে চায়, সে চাঁদাবাজি করতে চায়, সেটা তো অবশ্যই নিঃসন্দেহে খারাপ কাজ। তো আমরা আশা করেছিলাম জুলাই বিপ্লব পরবর্তী এই চাঁদাবাজদের বিরুদ্ধে, টেন্ডারবাজদের বিরুদ্ধে এবং ক্যাম্পাসে যারা দাসত্বের রাজনীতি তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে এই বড় দলটি ব্যবস্থা নেবে। কিন্তু আমরা হতাশ হয়েছি। তারা অনেক ক্ষেত্রে বহিষ্কার করার পরে আবার সে দেখি ওই মিছিলের নেতৃত্ব দেয়। এবং ওই যে আপনার হচ্ছে সোহাগকে যারা হত্যা করেছে তাদের যতজনকে বহিষ্কার করা হয়েছে, এর মধ্যে নীরব নামে একজন, সে এই সন্ত্রাসের বিরুদ্ধে মিছিলে সে নেতৃত্ব দিচ্ছে এবং চাঁদাবাজের বিরুদ্ধে মিছিলে সে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু সে নিজে একজন চাঁদাবাজের অভিযোগে তাকে হচ্ছে পদ থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু সে নীরব। যে মিছিল হচ্ছে চাঁদাবাজদের বিরুদ্ধে, সেখানে সে নেতৃত্ব দিচ্ছে। তো এইটা তো জাতির সাথে সুস্পষ্ট একটা প্রতারণা করা। তো এখন যদি আমরা সেই কাজগুলো, সে দ্বিচারিতামূলক যদি রাজনীতি করি, তাহলে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের ভেতর থেকে একটা প্রতিরোধ গড়ে উঠবে। এখানে এটা হচ্ছে অর্গানিক একটা প্রটেস্ট। সেই হাসিনা যখন আমাদের জুলাইয়ের আন্দোলনকে রাজাকারের সাথে তুলনা করেছিল, 14 জুলাই আপনার মনে থাকার কথা, সেদিন তুমি কে আমি কে, রাজাকার স্লোগান পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয়েছিল। পরবর্তীতে হাসিনা এই শিক্ষার্থীদের উপর মেরে তাদেরকে রক্তাক্ত করেছিল এবং এর পরবর্তীতে পুরো আন্দোলনটা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছিল। এখনও যদি বিএনপি এই ভুলগুলো করে, তারা ক্রমাগতভাবে সবাইকে তাদের বিরুদ্ধে যারা বলে, তারেক রহমানের বিরুদ্ধে যদি কেউ বলে, ঠিক আছে, তাকে যদি এইভাবে বাড়ি থেকে হুমকি দেয়। আমরা গতকালকে রাতে দেখতে পেয়েছি নারায়ণগঞ্জের ছাত্রদলের নেতৃবৃন্দ একজন তারেক রহমানের নিয়ে পোস্ট দিয়েছে, তার বাড়িতে গিয়ে তার পরিবারকে হুমকি দিচ্ছে। এই ধরনের যদি ভয়ের রাজনীতি করে, তাহলে আলটিমেটলি এটা দেশের জন্য খারাপ এবং দলের জন্য খারাপ। তো আমরা আশা করব এই ধরনের রাজনীতি আমাদের পরিহার করা দরকার। চাঁদাবাজ, টেন্ডারবাজি, সন্ত্রাস, দর্শন, এগুলো থেকে বের হয়ে আসা দরকার। এবং এটা খুবই আমাদের জন্য বলতে লজ্জা লাগে, একটা দল গত 1 বছরে নিজেদের অন্তর্গোন্দলে 140-এর উপরে
মানুষকে হত্যা করেছে। ক্ষমতা আসার আগে যদি এই অবস্থা হয়, তাহলে ক্ষমতা যাওয়ার পর কি হবে? যে দলের কাছে তার নিজের কর্মীরা নিরাপদ না, তাদের কাছে দেশ কিভাবে নিরাপদ হবে? সাদিক কায়েম, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে আমি একটা প্রশ্ন 2 পার্ট করছি, আপনি আলাদা আলাদা করে উত্তর দিবেন, এটা দিয়ে হয়তো আমরা শেষ করব। সেটা হচ্ছে, আপনারা মজলুম ছিলেন, ক্ষমতায় গেলে আপনাদের জালিম হয়ে ওঠার একটা সম্ভাবনা আছে, আমি এটা মনে করছি। আসলেই আছে কিনা এটা আপনি ব্যাখ্যা করবেন, কারণ আপনারা তো আসলে ক্ষমতায় যেভাবে রাষ্ট্র পরিচালনার জায়গা কখনো পাননি। সাদিক কায়েমদের দল ছাত্র শিবির বা জামাত ইসলাম ক্ষমতায় পেলে মজলুম জালিম হয়ে যাবে কিনা, আর এখন যারা ক্ষমতায় আছে তারা আরও বেশি দিন টিকে থাকার জন্য জালিম হয়ে উঠবে কিনা? যদি হয়ে ওঠে তাহলে আবার ঐক্য হয়ে রাজপথে কোনো কিছু সম্ভব কিনা, বা সাদিক কায়েমরা কি করবে? ইসলামী ছাত্র শিবির সবসময় ইনসাফের পক্ষে, মজলুমের পক্ষে এবং জালেমের বিরুদ্ধে। জালেম যত শক্তিশালী হোক, সে যত বড়ই ফেরাউন হোক, তার বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবির কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে। তো ইসলামী ছাত্র শিবির যদি সামনে কোনো যদি অন্যায় করে, ইসলামী ছাত্র শিবির সাথে সেটা যদি কেন্দ্রীয় সভাপতি করে, সাদিক কায়েম এবং ইসলামী ছাত্র শিবির কর্মীরা সবাই তার বিরুদ্ধে প্রতিবাদ করবে। ইসলামী ছাত্র শিবির কাউকে প্রতিবাদ করতে কোনো তোয়াক্কা করে না, কোনো ভয় পায় না, কারো লেজুর ভিত্তি করে না। সেটা যে জামাতের আমিরও যদি কোনো খারাপ কাজ করে, কোনো অন্যায় কথা বলে, ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাই এটা প্রতিবাদ করবে। আমরা কাউকে প্রভুর আসনে দেখতে চাই না, আমরা সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি। ইন্টারিম গভর্নমেন্টে আমাদের প্রত্যাশা ছিল 1 বছরে তারা এই পুরো বাংলাদেশটাকে নতুনভাবে ঢেলে সাজাবে, কিন্তু আমরা 1 বছরে দৃশ্যমান ওইভাবে কোনো কাজ দেখতে পাইনি। আমরা আশা করব বাকি যে সময়টা আছে, সেই সময়ের জুলাইয়ের যে স্পিড, সে আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করবে। এই ক্ষেত্রে যদি তারা ব্যর্থ হয়, আমরা তাদেরকে অনুরোধ করব তারা পদত্যাগ করুন। আমরা ছাত্র জনতা প্রস্তুত আছে দায়িত্ব নেওয়ার জন্য, অসংখ্য শিক্ষার্থীরা আছে এবং যারা বাংলাদেশপন্থী লোকরা আছে, তাদেরকে নিয়ে একটা শক্তিশালী জাতীয় সরকার গঠন করুন এবং এর মাধ্যমে আগামী বাংলাদেশ বিনির্মাণ করুন। অসংখ্য শিক্ষার্থীরা আছে, এটা আপনি যেভাবে বলছেন সাদিক কায়েম, যে শিক্ষার্থীরা দায়িত্ব নিয়েছে তাদের বিরুদ্ধে তো দুর্নীতির বড় বড় অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে শত কোটি টাকা পাচারের অভিযোগ আছে, শত কোটি টাকা মেরে দেওয়ার অভিযোগ আছে। তাহলে আপনারা গেলেও কি সেই একই কাজ করবেন না? অবশ্যই না। যারা আপনি কয়েকজন লোককে স্যাম্পল ধরে সবার উপরে এটা চালিয়ে দিতে পারেন না। আমরা আশা করেছিলাম এই লোকরা তারা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে পুরো দেশের জন্য জুলাইয়ের স্পিডকে ধারণ করে তারা কাজ করবে, কিন্তু আমরা এবং পুরো জাতি সেটা হতাশ হয়েছে। কিন্তু এর বাইরে বড় একটা অংশ আছে। আমরা 1 বছরে যদি পর্যালোচনা করি, অসংখ্য জুলাইয়ের যোদ্ধারা আছে যারা এখন পর্যন্ত রাত দিন এক করে কাজ করে যাচ্ছে। সুতরাং এই ধরনের যারা বাংলাদেশপন্থী আছে, যারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে, তাদেরকে নিয়ে যদি আমরা একটা শক্তিশালী জাতীয় সরকার গঠন করতে পারি, তাহলে আগামীর যে বাংলাদেশ সেটা অনেক সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ, এবং জুলাইয়ের যে স্পিড, সেই স্পিডের আলোকে আমরা বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। সাদিক কায়েম, অসংখ্য ধন্যবাদ দীপ্ত টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আমরাও একটা বাংলাদেশপন্থী রাজনীতি চাই, যেখানে বাংলাদেশের মানুষ আসলে অন্য কারো গোলামি করবে না, তার নিজ দেশের জন্য, তার নিজের দেশের জনগণের জন্য কাজ করবে এবং বাংলাদেশ সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। এবং জুলাই শহীদরা এবং আহতরা যে কারণে রক্ত দিয়েছে, নিশ্চয়ই সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন দ্য হট সিট। নিশ্চয়ই আবার অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে একই সেটে দেখা হবে। সেই পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।